গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত দুটো ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভূগোলের, কি না মেঘ বৃষ্টি, সেখান থেকে কিন্তু বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম, তাই তো? প্রথম ক্লাসে আমরা কি পড়েছিলাম? যে মেঘেদের পরিবার সম্পর্কে, তাই তো? বিভিন্ন রকম মেঘ বিভিন্ন উচ্চতায় রয়েছে, সেই সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত জেনেছি। এবং আরো একটি ক্লাসে আমি তোমাদের সাথে বৃষ্টিপাতের যে শ্রেণীবিভাগ রয়েছে, যেমন পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত, এই যে বৃষ্টিপাতগুলো রয়েছে তার মধ্যে কেবল পরিচলন এবং শৈলক্ষেপ এই দুটি বৃষ্টিপাত সম্পর্কে কিন্তু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আজকে বৃষ্টিপাতের রকমভেদ পার্ট টু তোমাদের সাথে আলোচনা করব। সেখানে কি কি রয়েছে? সেখানে রয়েছে ঘূর্ণ বৃষ্টিপাত, এছাড়া অধঃক্ষেপণের যে আরো বিভিন্ন প্রক্রিয়াগুলি রয়েছে বৃষ্টিপাত ছাড়া, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন কি মনে আছে, চলো প্রশ্নোত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, বলতো, বেশি উচ্চতার মেঘ কত ফুট উচ্চতায় অবস্থান করে? বাহ, খুব ভালো বলেছে যে ভূপৃষ্ঠ থেকে কিন্তু প্রায় 20,000 ফুট উচ্চতায় এই বেশি উচ্চতার মেঘ অবস্থান করে। এর ঠিক পরে ছিল মাঝারি উচ্চতার মেঘ, সেটি কত ফুটের মধ্যে অবস্থান করে বলতো? ভেরি গুড। সেটি কিন্তু 6,500 থেকে 20,000 ফুট যে মধ্যে, তার মধ্যেই কিন্তু এই মেঘগুলি অবস্থান করে। উদাহরণ কি হবে, বা কোন মেঘগুলি এই মাঝারি উচ্চতায় অবস্থান করে বলতো? ভেরি গুড, অল্টো স্ট্যাটাস আর অল্টো কিউমুলাস। আর বেশি উচ্চতার মেঘে আমরা কি কি মেঘ পড়েছিলাম? না সেখানে পড়েছিলাম সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস। এই মেঘগুলো কি না বেশি উচ্চতার মেঘ, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে আহ, পাতলা এবং হালকা পালকের মতো দেখতে কোন মেঘ? ভেরি গুড। তাহলে তোমরা কি বললে যে সিরাস মেঘ, তাই না? তাহলে সিরাস মেঘ কিন্তু খুবই হালকা পালকের মতো দেখতে হয়। এই মেঘগুলো যখন একে অপরের সাথে বন্ধনী তৈরি করে তখন কিন্তু আবার খারাপ আবহাওয়াকে নির্দেশ দেয়। আচ্ছা, সূর্য এবং চাঁদের মাঝে মাঝে দেখবে একটা বলয়ের সৃষ্টি হয় তার চারিদিকে মেঘের, সেটি কোন মেঘ? বাহ, খুব ভালো বলেছো যে সিরোস্টেটাস মেঘ, তাই তো? এই মেঘটা কি করে না পাতলা সাদা চাদরের মতো কিন্তু দুধের মতো সাদা আকাশে লক্ষ্য করা যায়, এবং সূর্য এবং চাঁদের পাশে চারিপাশে যে একটা আস্তরণ তৈরি করে, সেটা হলো কি মেঘ? না সিরোস্ট্যাটাস মেঘ। এছাড়া আমরা কি পড়েছি যে নিম্ন উচ্চতার মেঘ, সেই নিম্ন উচ্চতার মেঘগুলি কি কি বলতো? স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বোস্ট্র্যাটাস, এগুলি কিন্তু হলো সবই নিম্ন উচ্চতার মেঘ। এর মধ্যে কোন মেঘকে বলতো বলা হয় বাম্পি ক্লাউড? বলো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্ট্র্যাটোকিউমুলাস। খুব ভালো বলেছো যে এই এই যে মেঘ স্ট্র্যাটোকিউমুলাস, এই মেঘটা কিন্তু স্তূপের আকারে অবস্থান করে এবং যেন মনে হয় মেঘটা গড়িয়ে চলছে, তাই তো? আচ্ছা, এছাড়া আমরা কি পড়েছিলাম? যে স্ট্র্যাটাস মেঘ। এই মেঘের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? না এই মেঘ যখন আকাশে ছেয়ে যায় তখন কিন্তু পর্বতারোহী এবং যারা বিমান চালায় তাদের পক্ষে কিন্তু অসুবিধাজনক বা অসুবিধার সৃষ্টি হয়। অর্থাৎ দূরে কিন্তু এই মেঘের জন্য একদমই দেখা যায় না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পর্বতারোহী এবং বিমান চলাচলের সমস্যা বা বিমান চলাচলের পক্ষে অসুবিধাজনক কোন মেঘ, তোমরা কি বলবে? ভেরি গুড, স্ট্যাটাস মেঘ, তাই তো? আচ্ছা, বলতো যে একটানা বৃষ্টিকে নির্দেশ করে কোন মেঘ? নিম্ব স্ট্যাটাস। খুব ভালো বলেছো, দেখবে ঘন মেঘে কালো হয়ে যায় পুরো আহ, ভূপৃষ্ঠের উপরটা। তাহলে এই মেঘ থেকে কিন্তু একটানা বৃষ্টি হয়, কোন মেঘ থেকে? না নিম্ব স্ট্যাটাস থেকে।
তোমরা বলো তো আমাকে যে ফুলকপির মতো দেখতে কোন মেঘ? কিউমুলাস মেঘ, ভেরি গুড। এই কিউমুলাস আর হচ্ছে কিউমুলোনিম্বাস, এই দুটি মেঘ কিন্তু উল্লম্ব মেঘ, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতা অবধি কিন্তু এই মেঘ দুটি অবস্থান করে। ফুলকপির মতো দেখতে যে মেঘ সেটা কিউমুলাস, এবং বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড বলা হয় কোন মেঘকে বলতো? কিউমুলো নিম্বাস মেঘকে। দেখো এই মেঘ চ্যাপ্টা, উপরের দিকটা ও তা প্রায় সমতল থাকে, এবং কিউমুলোনিম্বাস মেঘ কিন্তু ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটায়। মনে থাকবে তোমাদের যে কোন মেঘ ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটায়, তাই এর নাম হচ্ছে বজ্রমেঘ। আবহাওয়া খুবই খারাপ হয়ে যায়, এবং অনেক সময় কিন্তু এই কিউমুলোনিম্বাস মেঘের জন্য শিলাবৃষ্টিও হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মেঘেদের যে পরিবার তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সেটার সম্পর্কে। আচ্ছা, কেউ বলো তো আমাকে, এই যে সাধারণত মেঘের জলকণাগুলো রয়েছে, মেঘে যে জলকণাগুলো তৈরি হয় তার ব্যাস কত, বলতে পারবে? বাহ, খুব ভালো বলেছো তুমি, যে 0.02 মিমি হলো সাধারণত মেঘের যে জলকণা তার ব্যাস। মেঘ সৃষ্টি হয় কিভাবে তোমরা সকলেই প্রায় জানো, যে দিনের বেলা সূর্যরশ্মির যে লম্বভাবে কিরণ দেয় তার ফলে পুকুর, নদী, নালা, খাল, বিল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু কি হয় না উপরের দিকে উঠে যায়। আর উপরে নিম্ন বাতাস রয়েছে বা শীতল বাতাস রয়েছে, সেই শীতল বাতাসের সংস্পর্শে এসে এই জলীয় বাষ্প কিন্তু আরো সম্পৃক্ত হয়ে যায়, এবং ধূলিকণা, কয়লা কণা বা বিভিন্ন গ্যাসের সংস্পর্শে এসে এগুলো যখন ভেসে বেড়ায় তখন কিন্তু মেঘের সৃষ্টি হয়। তাই না? তোমরা তো জানো এটা। আচ্ছা, তাহলে এই যে এতগুলো কথা বললাম তোমাদের, এর মধ্যে রয়েছে বাষ্পীভবন। বাষ্পীভবন কাকে বলে তোমরা জানো? কি বলতো? ভেরি গুড। এই যে জল যখন সেটা বাষ্পে পরিণত হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, তখন তাকে আমরা কি বলছি বলতো? বাষ্পীভবন। আর ঘনীভবন কি বলো? যে জলীয় বাষ্পগুলো ভূপৃষ্ঠ, নদী, খাল, বিল থেকে উপরের দিকে উঠছে, উঠছে তো, তাহলে সেই জলীয় বাষ্পগুলো যখন উপরে গিয়ে জলকণায় পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, তাকে আমরা কি বলবো? ঘনীভবন। আচ্ছা, এরপরে আমরা অধঃক্ষেপণ পড়েছিলাম। অধঃক্ষেপণ কি? না, পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে বরফ কণা বা জল কণা ভূপৃষ্ঠে নেমে আসলে তাকে কি বলা হয়? অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের সব থেকে বড় উদাহরণ হচ্ছে বা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে কি বলতো? বৃষ্টিপাত। ভেরি গুড। বৃষ্টিপাত ছাড়াও কিন্তু আরো অনেক রকম অধঃক্ষেপণ রয়েছে। বলতো কি কি সেগুলি? গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর কি রয়েছে? তুষারপাত। তাই না? এগুলো কিন্তু সবই হলো অধঃক্ষেপণের উদাহরণ। তবে 90% বা তারও বেশি এই বৃষ্টিপাতের মাধ্যমেই কিন্তু অধঃক্ষেপণটা হয়ে থাকে। বৃষ্টিপাতের রকমভেদ পড়তে গিয়ে আমরা প্রথমেই কি জেনেছিলাম, যে বৃষ্টিপাতকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি কি কি? পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর হচ্ছে কি ঘূর্ণ বৃষ্টিপাত। আমরা গত ক্লাসে শৈলক্ষেপ বৃষ্টিপাত আর পরিচলন বৃষ্টিপাত পড়েছিলাম। তোমরা আমাকে বলো তো যে পরিচলন বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলে মূলত হয়ে থাকে? বাহ, খুব ভালো বলেছে, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচলন পদ্ধতিতে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। কেন? কারণ সেখানে কিন্তু সূর্যরশ্মি প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু বেশি। প্রায় সারা বছর জুড়ে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়। এই কারণে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের অরণ্য সৃষ্টি হয় বলতো? বাহ, ভালো বলেছো, যে কি অরণ্য না, চিরহরিৎ বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য গাছপালা কিন্তু প্রায় সারা বছরই কি থাকে? সবুজ থাকে। এমন দুটি দেশের নাম করো তো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, তাই তো? কারণ এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশ, তাই সেখানে কিন্তু প্রায় সারা বছর ধরেই কিন্তু বৃষ্টিপাত হয়, পরিচলন বৃষ্টিপাত হয়।
এরপরে আমরা পড়েছিলাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? ভেরি গুড, যখন জলীয় বাষ্পটা পর্বতের ঢাল বরাবর উপরে উঠে যাবে এবং সেই স্থানে প্রবল বৃষ্টি ঘটাবে, তাকে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলছি। এই যে পর্বতের এক পারে বৃষ্টিপাত হয় আর এক পারে বৃষ্টিপাত হয় না, পর্বতের যেই পারে বৃষ্টিপাতটা হয় সেই ঢালটার নাম কি বলতো? একদম ঠিক বলেছো, যে প্রতিবাদ ঢাল। আর উল্টো দিকে যেখানে জলীয় বাষ্প বাতাসে কমে যায়, ফলে বৃষ্টিপাত তেমন ভাবে হয় না, সেই জায়গাটার নাম কি বা সেই ঢালটার নাম কি? অনুবাদ ঢাল। তোমরা বৃষ্টির ছায়া অঞ্চল সম্পর্কে পড়েছিল, তাহলে তোমরা এবার বলো যে প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল এই দুটির মধ্যে বৃষ্টির ছায়া অঞ্চল কোনটি? অনুবাদ ঢাল। বৃষ্টির ছায়া অঞ্চল কথার অর্থ হচ্ছে কি, যেখানে প্রায় বৃষ্টিপাত হয় না। ভারতবর্ষে কিন্তু উদাহরণ রয়েছে এরকম অনুবাদ আর প্রতিবাদ ঢালের। বলতো, উদাহরণ দাও, ভারতবর্ষের কোথায় কোথায় এরকম বৃষ্টিপাত, ষোলকে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? ভেরি গুড, খুব ভালো বলেছো যে শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ, তাই না? দেখো, শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব মাত্র কিন্তু 56 কিলোমিটার। পর্বতের এক পারে শিলং আর এক পারে রয়েছে কে? চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে কি হয় না, জলীয় বাষ্প সেখানে বেশি পরিমাণে আসে, পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তাই সেটি কিন্তু প্রতিবাদ ঢালে অবস্থান করছে। উল্টো দিকে অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে কি না, শিলং। এছাড়া আরো একটি উদাহরণ রয়েছে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে মুম্বাইতে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অপর দিকে অর্থাৎ পূর্ব দিকের ঢালে তেমন বৃষ্টিপাত হয় না, সেই স্থানটার নাম কি? পুনে শহর। খুব ভালো বলেছো। তাহলে মুম্বাই অপেক্ষা কিন্তু পুনেতে বৃষ্টিপাতটা অনেকটা কম হয়। কারণ কি না, এই প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢালের জন্য। ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তোমরা মোটামুটি মনোযোগ দিয়ে শুনেছো, তাই অনেকে উত্তর করতেও পারছো। থ্যাংক ইউ সকলকে। তাহলে আজকে আমরা ক্লাসে কিন্তু প্রবেশ করব এবং আজকে আমরা কি পড়বো না, ঘূর্ণ বৃষ্টিপাত সম্পর্কে বিস্তারিত জানবো এবং অধঃক্ষেপণের যে আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন শিলাবৃষ্টি, তুষারপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লেট, এগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। চলো তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো রয়েছে ঘূর্ণ বৃষ্টিপাত। কি বলছে, যে স্বল্প পরিসর কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু কিন্তু গরম হয়ে উপরের দিকে উঠে যায়। তাহলে কোনো একটা ক্ষুদ্র স্থানে সেখানে কি হচ্ছে না, হঠাৎ করে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে সেখানকার যে গরম বায়ু সেটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে। কিভাবে? ধরো এই স্থানটায় কিছুটা উষ্ণ বায়ু রয়েছে, সেটা কিন্তু কি হলো, উপর দিকে উঠে গেল। উপর দিকে উঠে গেলে কি হবে, এই যে স্থানটা, সেই স্থানটা কি হবে, ফাঁকা থাকবে তো। তাহলে এই ফাঁকা স্থানটাতেই কিন্তু নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে না, নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু কিন্তু চারিদিক দিয়ে সেখানে খুব জোরে প্রবেশ করতে থাকছে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপ কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়। দেখো এইদিকে, এখানকার উত্তপ্ত বায়ু ধীরে ধীরে কুণ্ডলিকারে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, ফলে আশেপাশের যে শীতল বায়ু সেটা কিন্তু প্রবল বেগে এই কেন্দ্রের দিকে কিন্তু কি হচ্ছে না, অগ্রসর হচ্ছে এবং নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলিকারে ছুটে আসার কারণে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলবো বলতো, ঘূর্ণবাত বা ঘূর্ণ বৃষ্টিপাত। এরপরে কি হচ্ছে না, এই কেন্দ্রে প্রবেশের পর এই উত্তপ্ত হয় সেই বায়ুটা কিন্তু আবার উত্তপ্ত হচ্ছে এবং কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ যে বায়ুটা প্রথমে উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে গেছিল সেটা কিন্তু উপরের দিকে ওঠার ফলে শীতল বায়ুর সংস্পর্শে আসছে, তাই তো, এবং ঘনীভূত হচ্ছে এবং যার কারণে কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এই ঘূর্ণবাত থেকে সৃষ্টি বৃষ্টিপাতের নাম কি বলতো, ঘূর্ণবৃষ্টি। তাহলে আমরা কিন্তু ঘূর্ণবৃষ্টি কাকে বলে সেটা কিন্তু জানলাম। খুব সহজ, ভালো করে বোঝার চেষ্টা করলে পরবর্তী সময়ে তোমাদের আর ঘূর্ণ বৃষ্টিপাত সম্পর্কে কোনো ডাউট না থাকারই কারণ। তাহলে আরো একবার বলি তাহলে কি, দেখো এই যে কোনো একটা ক্ষুদ্র স্থানে হঠাৎ করে বায়ু উত্তপ্ত হচ্ছে এবং উপরের দিকে উঠে যাচ্ছে, ফলে এই জায়গাটা ফাঁকের সৃষ্টি হচ্ছে
এবং আশেপাশ থেকে বাতাস কিন্তু এই নিম্নচাপ কেন্দ্র, এটা কিন্তু হ্যাঁ, এই কেন্দ্রের দিকে কিন্তু প্রবল বেগে কুণ্ডলিকারে প্রবেশ করছে। প্রবেশ করার পর কি হচ্ছে, সেই বায়ুটাও উত্তপ্ত হচ্ছে এবং ঘুরতে 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 কিন্তু সে বায়ু আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। আর ঊর্ধ্বমুখী শীতল ও ঘনীভূত হয়ে বায়ু কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে। একেই আমরা কি বলবো, ঘূর্ণবৃষ্টি। মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখা রয়েছে ঘূর্ণবাদের চোখ কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তাহলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এটা কি অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তার ঠিক উপরে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ঘূর্ণবাদ কিন্তু সৃষ্টি হয়। আর এই ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে। এই অংশের নামই কিন্তু হলো ঘূর্ণবাদের চোখ। অর্থাৎ যেই স্থানে বায়ু ফাঁকা হচ্ছে এবং যেইখানে বায়ু চারিদিক দিয়ে এসে প্রবেশ করছে ফাঁকা স্থানে, সেই ফাঁকা স্থানটাকেই কিন্তু আমরা কি বলছি বলতো, ঘূর্ণবাদের চোখ। দেখো এইখানে ডান দিকে ছবিটা, এইখানকার বাতাস বায়ু ফাঁকা হওয়ার ফলে আশেপাশ থেকে কিন্তু বায়ু প্রবল জোরে এসে এখানে কুণ্ডলিকার আকারে পাক খেতে থাকে। এই স্থানটাকে কি বলবো আমরা, ঘূর্ণবাদের চোখ। যদি পরীক্ষায় আসে যে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে ঘূর্ণবাদের চোখ লক্ষ্য করা যায় বা ঘূর্ণবাদের চোখ সৃষ্টি হয়, ভেরি গুড, 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এই ঘূর্ণবাদের সৃষ্টি হয়। সাধারণত ঘূর্ণবাদের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়া দেখা যায়। এই ঘূর্ণবাদ জলভাগের উপর বেশি শক্তিশালী হয়। দেখবে আয়লা, তোমার নাম শুনেছো নিশ্চয়ই, হুদহুদ, ফাইলিন, ফনি, এগুলো কি, এগুলো ঘূর্ণিঝড়। এগুলো কোথায় সৃষ্টি হয়, তোমরা রেডিওতে বা টিভিতে খবর শোনো যে সমুদ্রের উপর থেকে প্রবল বেগে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ছে, পড়ছে, শুনেছো তোমরা। তাহলে এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু বেশি সৃষ্টি হয় কোথায় বলতো, সমুদ্রের উপরে, অর্থাৎ জলরাশির উপরে। আর এই স্থলভাগের দিকে এগোয় যখন এই ঘূর্ণবাদ ক্রমশ সে কিন্তু দুর্বল হয়ে পড়ে। সাধারণত শরৎকালে এই ঘূর্ণিঝড়ের প্রকোপ কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তাহলে কি কি জানলাম আমরা, যে স্থলভাগের চেয়ে জলভাগেই কিন্তু সব থেকে বেশি ঘূর্ণবাদ সৃষ্টি হয় এবং জলভাগ থেকে যে যখন স্থলভাগের দিকে প্রবেশ করে তখন কিন্তু সে তার গতিটা আস্তে আস্তে হারিয়ে ফেলে। এবং কোন সময়ে এই ঘূর্ণবাদের প্রকোপটা বেশি হয়, না শরৎকালে কিন্তু এই ঘূর্ণবাদের প্রকোপটা একটু বেশি হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে কয়েকটি ঘূর্ণবাদের উদাহরণ। বঙ্গোপসাগর, আমাদের পশ্চিমবঙ্গের কোন দিকে রয়েছে বঙ্গোপসাগর বলতো, দক্ষিণ অংশে রয়েছে বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণবাদ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং কি করে, না ক্ষয়ক্ষতিও কিন্তু করে। উপকূলবর্তী অঞ্চল মানে সমুদ্র তীরবর্তী যে অঞ্চল, আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চল কোনগুলি, পূর্ব মেদিনীপুরের দীঘা, দক্ষিণ চব্বিশ পরগনা তোমার সাগরদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, নামখানা, এগুলো কি সব সমুদ্র তীরবর্তী অঞ্চল। ফলে এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় শরৎকালে এই ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি করে। উদাহরণ হিসেবে বলা যায় 2009 সালে যে ঘূর্ণবার্তা হয়েছিল তার নাম কি, আয়লা। দেখো খুব গুরুত্বপূর্ণ যে আয়লা কত সালে হয়েছিল, 2009 সালে। অসংখ্য মানুষ কিন্তু ঘরছাড়া হয়েছিল এই আয়লার ফলে। কারণ নদী বা সমুদ্রের বাঁধ ভেঙে গিয়ে নোনা জল কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করেছিল, জীবজন্তু মারা গেছে অনেক, সম্পত্তি হানি হয়েছে অনেক। অর্থাৎ এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের যে আয়লা হয়েছিল 2009 সালে, উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। তারপরে 2013 সালে কিন্তু আরো একটা ঘূর্ণবাদ হয়, তার নাম কি বলতো, ফাইলিন। এই ফাইলিনের প্রভাবে ভারতের পূর্ব উপকূল, অর্থাৎ শুধু যে পশ্চিমবঙ্গ তা নয়, শুধু যে পশ্চিমবঙ্গ তা নয়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূল এছাড়া আমাদের যে পার্শ্ববর্তী দেশ কি রয়েছে পূর্ব দিকে, বাংলাদেশ। ভেরি গুড। তাহলে এই বাংলাদেশ এছাড়া আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলিতে কিন্তু এই ফাইলিন ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এটিও এক ধরনের সামুদ্রিক যে
ঘূর্ণবাদ, সেই ঘূর্ণবাদের উদাহরণ। তোমরা কি কি মনে রাখবে? যে আয়লা, ফাইলিন, এছাড়া হুদহুদ, ফণী, সবই ঘূর্ণবাদের উদাহরণ। আচ্ছা, ক্রান্তীয় ঘূর্ণবাদ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত। অর্থাৎ আমাদের যে বঙ্গোপসাগরে যে এই ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। সাইক্লোন, ভেরি গুড। দেখো, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে ঘূর্ণবাদ হয়, যে এরকম যে ঘূর্ণবাদটা সৃষ্টি হয় বঙ্গোপসাগরে, সেটাকে আমরা কি বলি? না, সাইক্লোন। ঠিক এই যে ঘূর্ণবাদ যেটা ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয় তার নাম কিন্তু কি? হ্যারিকেন। আবার পূর্ব চীন সাগরের যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি? টাইফুন। এখানে যে তোমরা ছবিটা দেখছো এটা কিন্তু টাইফুনের একটি ছবি। তাহলে পূর্ব চীন সাগরের যে ঘূর্ণিঝড় সেটা কি নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। পরীক্ষা এরকম আসে যে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? হ্যারিকেন। এবং বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় সেটি কি নামে পরিচিত? সাইক্লোন। দেখো, কখন এই ঘূর্ণিঝড়গুলি কার্যকর হয়? কখন হয়? যে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেইখানে কিন্তু এই ঘূর্ণিঝড়টা হওয়া লক্ষ্য করা যায়। তোমরা আইটিসিজেড পড়েছিলে, সেই যে যেখানে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে মিলিত হচ্ছে সেই স্থানে কিন্তু প্রবল এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। মৌসুমী বায়ু অধ্যুষিত দেশগুলিতে শরৎ ও হেমন্তকালে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, আরো বিভিন্ন যে দেশ, মায়ানমার, বিভিন্ন যে দেশগুলি রয়েছে এগুলোতে কি হয় না, আহ মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশ এগুলি, এগুলিতে শরৎকাল এবং হেমন্তকালে কিন্তু এরকম ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। ইউরোপে কখন দেখা যায়? ইউরোপ মহাদেশে কিন্তু, বা ইউরোপ মহাদেশে যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু শীতকালে, ঠিক আছে, শীতকালে কিন্তু এরকম ক্রান্তীয় ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। মনে থাকবে? তাহলে তোমরা এখানে সব থেকে ভালো করে কি কি মনে রাখবে? যে বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামে পরিচিত, এবং পূর্ব চীন সাগরের টাইফুন নামে পরিচিত হচ্ছে কি না এই ঘূর্ণিঝড়গুলি। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো যে আরো কয় প্রকার অধঃক্ষেপণ। তাহলে প্রধান যে অধঃক্ষেপণ সেটা আমরা কি পড়েছিলাম? বৃষ্টিপাত। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করেছি আমরা পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত, তাই তো? এবারে দেখো, আমাদের পরিচিত আরো অনেকগুলো কিন্তু অধঃক্ষেপণ রয়েছে। সেগুলি কি কি? এক নম্বর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। এই গুড়ি গুড়ি বৃষ্টি কি? খুব ছোট জলকণা যেটার ব্যাস কত, 0.05 মিমি, ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি বলে। বুঝতে পেরেছো? কি না, খুব ছোট জলকণা যখন ভূপৃষ্ঠে এসে পড়ে তখন তাকে কি বলবো? গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরে শিলাবৃষ্টিও হলো অধঃক্ষেপণের একটি উদাহরণ। দেখো, অধঃক্ষেপণের উদাহরণ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত, স্লিট। আরো দুটো তোমরা নাম শুনবে, যে কুয়াশা নাম শুনেছো, শিশির, এই দুটোর নাম তোমরা শুনেছো। এই দুটো কিন্তু জলীয় বাষ্পর সঙ্গে সম্পর্কিত হওয়া সত্ত্বেও এই দুটি কিন্তু অধঃক্ষেপণ নয়। কেন অধঃক্ষেপণ নয়? যে শিশির আর কুয়াশা, সে সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। তার আগে দেখো যে শিলাবৃষ্টি কি। ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায় এবং জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয়ে যায়। আর এই বরফের টুকরো যখন বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখন তাকে আমরা কি বলবো বলতো? শিলাবৃষ্টি। দেখো, এই যে বরফের টুকরো এগুলো যত উপর দিকে বেশি উঠবে, অর্থাৎ উপর দিকে যত বেশি উঠবে তত কি তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে, জলরাশি বরফকণায় পরিণত হবে। আর এই বরফকণা যখন বৃষ্টির আকারে যখন বা বৃষ্টির সাথে যখন ভূপৃষ্ঠে ঝরে পড়বে তখন তাকে আমরা কি বলবো? শিলাবৃষ্টি। তোমরা সকলেই শিলাবৃষ্টি সম্পর্কে জানো বা অনেকে কম বেশি শিলা দেখেছো, এই শিলাবৃষ্টি সম্পর্কে জানো, নাম শুনেছো। আচ্ছা, এরপরে দেখা রয়েছে আরো কয়েক প্রকার অধঃক্ষেপণের মধ্যে 3 নম্বর হচ্ছে তুষারপাত। সাধারণত শীতপ্রধান দেশে এই তুষারপাতটা কিন্তু লক্ষ্য করা যায়। আমাদের ভারতবর্ষের কোন কোন স্থানে তুষারপাত লক্ষ্য করা যায় বলো? জম্মু কাশ্মীর। আর কোথায়?
সিকিম, অরুণাচল প্রদেশ, এই যে উঁচু পার্বত্য অঞ্চল যে রয়েছে, সেই উঁচু পার্বত্য অঞ্চলে কিন্তু এই তুষারপাতগুলো লক্ষ্য করা যায়। কি বলছে? যে সাধারণত শীতপ্রধান দেশ এবং উঁচু পার্বত্য অঞ্চলের জলীয়বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে জলকণার বদলে কিন্তু সরাসরি সে বরফকণায় বা তুষারে কিন্তু পরিণত হয়। এই তুষার কি হচ্ছে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠতে ঝরে পড়লে তখন তাকে আমরা কি বলছি? তুষারপাত। তাহলে যখন এই জলকণাগুলো অনেক ঊর্ধ্বে উঠে যাচ্ছে, উঠে গিয়ে কি হচ্ছে না, ঘনীভূত হয়ে সরাসরি তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার জন্য সরাসরি কিন্তু জলকণাগুলি বরফ কণাতে বা তুষার পরিণত হচ্ছে। আর এই তুষার কি হচ্ছে, যখন ভারী হয়ে যাচ্ছে তখন কি হবে, পৃথিবী তার নিজের সমস্ত বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই মহাকর্ষণ শক্তির জন্য কিন্তু এই তুষারটা ভূপৃষ্ঠে নেমে আসছে। একেই আমরা বলবো তুষারপাত। তোমরা ডান দিকে ছবি দেখো। আশা করি তোমরা তুষারপাত সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে আরো একটা অধঃক্ষেপণ রয়েছে, স্লিট। সেই স্লিটটা কি? জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত যে রূপ, তাকে আমরা কি বলবো? স্লিট। তাহলে জলকণা আর তুষারকণা এই দুটো যখন আংশিক মিশে যায়, পুরোপুরি বরফ হবে না, আবার সবটাই যে জল সেটাও হবে না, জলকণা আর বরফকণা যখন মিশে থাকবে তখন তাকে আমরা কি বলবো? স্লিট। তাই তো? আচ্ছা, তাহলে কি চারটেই হলো? কি কি হলো চারটে? না, তুষারপাত হলো, স্লিড হলো, আর কি হলো বলো? শিলাবৃষ্টি, আর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। তাই তো? আচ্ছা, এরপরে আমরা পড়বো, জেনে রেখো, শিশির আর কুয়াশা। তোমাদের সাথে আগেই আমি বলে নিই যে শিশির এবং কুয়াশা কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ে না। কেন পড়ে না? আগে আমরা শিশির কাকে বলে বা কুয়াশা কাকে বলে জানি, তারপরে কিন্তু কেন একে অধঃক্ষেপণ বলা হয় না সেটা সম্পর্কে জানবো। শিশির, শীতের রাতে ভূপৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুর স্তর শীতল হয়ে পড়ে। তাহলে শীতের রাতে দেখবে যখন ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে তখন কি হবে, ভোর রাতে দেখবে ঠান্ডাটা বেশি পড়ে, তাই না? ওটা সারাদিন যে সূর্যের রশ্মি দিল ভূপৃষ্ঠে, এবং সূর্য ডোবার পর সেই রশ্মিটা কিন্তু ধীরে ধীরে কি হয়, ভূপৃষ্ঠ থেকে আবার মহাকাশে ফিরে যায়। তাহলে ফিরতে ফিরতে দেখবে রাতের বেলা কি হয় না, বায়ু কিন্তু আরো শীতল হয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠের যে জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলোই কিন্তু হলো কি না শিশির। কোথায় হচ্ছে না, ভূপৃষ্ঠের একদম নিচে। আর অধঃক্ষেপণটা কি? অর্থাৎ উপর থেকে কিন্তু সে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে ঝরে পড়বে। শিশিরটা কি ঝরে পড়ে? পড়ে না। ঘাস, তারপরে বিভিন্ন যে ভূপৃষ্ঠের তলায় গাছ, ভূপৃষ্ঠে যে গাছপালা রয়েছে সেগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে শিশির পড়া লক্ষ্য করতে পারি আমরা, তাই না? দেখো, সকালবেলা উঠলে, আমরা হাঁটতে গেলে দেখবে পায়ে শীতের সময় শিশির পড়ে। পড়ে তো? পড়ে। এরপরে দেখো রয়েছে কুয়াশা। কি? ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয়বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণার সৃষ্টি করে। তাহলে ভূপৃষ্ঠের উপরের দিকে যাচ্ছে না কিন্তু সে, ভূপৃষ্ঠের মধ্যেই সে জলীয়বাষ্পগুলো কি হচ্ছে না, ধুলো বালি থাকে চারিদিকে, সেই ধুলোবালিকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা কিন্তু সে সৃষ্টি করে। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়াশা বা কুয়াশা হয়ে ভাসতে থাকে। এই যে জলকণার সাথে মিশ্রিত ঘটলো, কি মিশ্রিত ঘটলো বলো? ধূলিকণা। তাহলে এই মিশ্রিত হওয়ার পর এটি কিন্তু বায়ুমণ্ডলের কিছুটা উপরের স্তরে কি বলতো, ধোঁয়াশার সৃষ্টি করে। একেই কি বলা হয়? কুয়াশা। দেখো এই যে ধোঁয়াশার সৃষ্টি করেছে। এরপরে রয়েছে দেখো, মনে রেখো, খুব খুব গুরুত্বপূর্ণ চারটে পয়েন্ট রয়েছে। তোমরা খুব ভালো করে চারটে পয়েন্টই মুখস্থ করবে। বৃষ্টিপাতের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেন গজের সাহায্যে। তাহলে বৃষ্টিপাতের যে পরিমাপ করা হয় সেটা কোন যন্ত্রের সাহায্যে? রেন গজের মাধ্যমে। দেখো এই যে ডান দিকে ছবিটা রয়েছে, এটা রেন গজের একটি ছবি, রেন গজ যন্ত্রের একটি ছবি। বৃষ্টিপাত ইংরেজি রেন, আর তার সাথে গজ যোগ করলে হবে রেন গজ। সেটা কি না, বৃষ্টিপাত যে পরিমাপ হয় তার স্কেল। দ্বিতীয়ত কি রয়েছে দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আলাদা, তাই তো? আমাদের ভারতবর্ষের বৃষ্টিপাত একরকম হচ্ছে, তা
অন্য আর একটি দেশে বৃষ্টিপাত কিন্তু তখন হচ্ছে না, এরকম। অর্থাৎ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ধরন কিন্তু বিভিন্ন রকম। পৃথিবীর যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই স্থানগুলোকে মানচিত্রে একটি সমবর্ষণ রেখা দ্বারা কিন্তু যুক্ত করা হয়। তাহলে পৃথিবীর যে অঞ্চলগুলোতে কি না একটা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ধরনটা এক বা গড় পরিমাণটা এক, সেগুলো কিন্তু একটা মানচিত্রে একটা রেখা দ্বারা কিন্তু যুক্ত করা হয়। সেই রেখাটার নাম কি? সেই রেখাটার নাম হলো কিন্তু সমবর্ষণ রেখা। এছাড়া আর কি রয়েছে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, যে শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তাকে আশ্বিনের ঝড় বলে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আশ্বিনের ঝড় কখন হয়? কখন হয়? ভেরি গুড, আশ্বিনের ঝড় হয় কিন্তু শরৎকালে। আর তার পরের পয়েন্ট কি রয়েছে? আমাদের দেশ ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বর্ষাকালে আগমন ঘটে। মূলত জুন জুলাই মাসে এই বর্ষাকালটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে কোন বায়ু দ্বারা? মৌসুমী বায়ু দ্বারা। দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করে। আবার এই মৌসুমী বায়ু কিন্তু ফিরে যায়, উত্তর পূর্ব দিক হয়ে কিন্তু আবার ফিরে যায়। ঠিক আছে, সেটা কোন মাসে ফিরে যায় বলতো? সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু সে ফিরে যায়। তাহলে আমাদের দেশে ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা কিন্তু বর্ষাপাতের আগমন ঘটে। আচ্ছা, এবারে দেখো রয়েছে কুয়াশা ও শিশির অধঃক্ষেপণ না হওয়ার কারণ কি? একটু আগে তোমাদের বলছিলাম না যে কুয়াশা এবং শিশির এই দুটো কিন্তু অধঃক্ষেপণের উদাহরণ মোটেও নয়। কেন? শিশির কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। ভালো করে মনে রাখবে, এই যে শিশির সেটি ভূপৃষ্ঠের তলায় একেবারে ঘাস গাছপালা সেখানে হয়। তাহলে ঊর্ধ্বমুখী যে বায়ু রয়েছে সেই বায়ু দ্বারা কিন্তু তোমার শিশির সৃষ্টি হয় না। সারা রাত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের ওপর গাছের পাতায় যে জলবিন্দুর আকারে জমা হয় তাকে আমরা কি বলবো? না, শিশির। এবং এটি হলো কিন্তু অধঃক্ষেপণ নয়, মনে থাকবে। দ্বিতীয়ত কি বলেছে দেখো, কুয়াশা, যে শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু কিন্তু ঠান্ডা হয়। তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছে গেলে জলীয় বাষ্প কি হয়? না ঘনীভূত হয় এবং ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে ভেসে থাকে। সেটা কিন্তু ঝরে পড়ে না বৃষ্টিপাতের মতো, ভূপৃষ্ঠ সংলগ্ন অংশকে ধূলিকণাকে আশ্রয় করে সে কিন্তু ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশা উপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটিও কিন্তু হলো অধঃক্ষেপণ নয়। তাহলে খুব ভালো করে মনে রাখবে যে কুয়াশা এবং শিশির এই দুটো কিন্তু অধঃক্ষেপণের উদাহরণ নয়। তাই তো? দেখো এই যে কুয়াশা, আর এটা কি? শিশির। আচ্ছা, এরপরে দেখো রয়েছে কুয়াশার কারণে দৈনন্দিন জীবনে কি কি সমস্যা হতে পারে। আমরা কুয়াশা জানলাম কি জিনিস, যে ভূপৃষ্ঠের একটু উপরের দিকে একটা ধোঁয়াশার সৃষ্টি করে ধূলিকণাকে আশ্রয় করে নিয়ে। এর ফলে কি কি সমস্যা হয়? দৃশ্যমানতার হ্রাস পায়, অর্থাৎ তুমি কিন্তু তোমার 100 মিটার দূরে কি আছে তুমি কিন্তু দেখতে পাবে না, কারণ চারিদিকে এত কুয়াশা আটকে যায়। কুয়াশার কারণে সকালে দৃশ্যমানতা কমে যায়, এতে রেল এবং সড়ক পথে যান চলাচলে কিন্তু ব্যাপক অসুবিধা লক্ষ্য করা যায়। তাহলে কি না, দৃশ্যমানতার হ্রাস পায় কুয়াশার জন্য। দ্বিতীয়ত কি না, ধোঁয়াশার সৃষ্টি করে। শহরে কুয়াশার সাথে ধোঁয়া মিশে ধোঁয়াশার সৃষ্টি করে। দেখবে শহরে অনেক বড় বড় কলকারখানা থাকে, সেগুলো ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়ার সাথে কুয়াশা মিশে গিয়ে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি করে। এটি মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়াও কিন্তু সৃষ্টি করে, অর্থাৎ মানুষের শরীরকে কিন্তু খারাপ করে কে? না এই ধোঁয়াশা। 3 নম্বর কি রয়েছে দেখো, যে ফসলের উপর প্রভাব। কুয়াশা অনেক ফসলের কিন্তু ক্ষতি করে। যেমন হচ্ছে কুয়াশা চা গাছের কিন্তু ব্যাপক ক্ষতি করে। কেন? কারণ কুয়াশা তো ভূপৃষ্ঠের নিচের স্থানে হয়। বুঝতে পেরেছ? তাহলে ফসলের উপর প্রভাব ফেলে বা কুপ্রভাব ফেলে কে? না, কুয়াশা। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের বইতে এই অবধি রয়েছে। আশা করি তোমরা বৃষ্টিপাতের রকমভেদ এবং
আরো যে বিভিন্ন অধঃক্ষেপণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছো, তাই তো? তাহলে এবারে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে সেটা আমাদের একটু জানতে হবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? বলো, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাত। ভেরি গুড, কি বললে তুমি? না, হ্যারিকেন নামে পরিচিত, তাই তো? দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, বৃষ্টিপাত পরিমাপ হয় কার সাহায্যে, অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করে থাকি আমরা? বাহ, খুব ভালো বলেছো যে রেইন গজের মাধ্যমে কিন্তু আমরা বৃষ্টিপাতের পরিমাপ করে থাকি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর দেখো কি রয়েছে, যে বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? অর্থাৎ আমরা কিন্তু সেই নামে ডেকে থাকি কারণ আমরা বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে থাকি। কি নাম? সাইক্লোন। ভেরি গুড। আচ্ছা, 4 নম্বর হচ্ছে দেখো, বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া কয়েকটা ঘূর্ণবাদের উদাহরণ দাও। 2009 সালে কি হয়েছিল? আয়লা হয়েছিল। 2013 সালে কি হয়েছিল? ফাইনাল হয়েছিল। এছাড়া হুদহুদ, ইউলি ইউলি, ঠিক আছে, এগুলো ফণী, এগুলো সব হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উদাহরণ। শরৎকালে পশ্চিমবঙ্গের কোন ঘূর্ণিঝড় হয় বলতো? ভেরি গুড। শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড়টা হয় সেটি কিন্তু হলো কি? ক্রান্তীয় ঘূর্ণিঝড়, তাই তো? শরৎকালে হয় পশ্চিমবঙ্গে এটি। আচ্ছা, 6 দাগ, ঘূর্ণবাদের চোখ কাকে বলা হয় বলো? দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাদ উৎপত্তি হয় 2 গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এবং এই যে ঘূর্ণবাদের কেন্দ্র বায়ুর চাপ কমে গিয়ে এবং সেখানে কিন্তু একটি নিম্নচাপের সৃষ্টি করে। এই যেখানে বায়ুর চাপটা কমে যাচ্ছে সেই অংশটাকে আমরা কি বলবো বলতো? ঘূর্ণবাদের চক্ষু বা ঘূর্ণবাদের চোখ। কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে হয়? 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ঘূর্ণবাদের চোখ লক্ষ্য করা যায়। 7, সমবর্ষণ রেখা কাকে বলে? তোমরাই বলো। ভেরি গুড, ভালো বলেছো যে পৃথিবীর সব জায়গায় বৃষ্টিপাত কিন্তু সমান নয়, কিন্তু যে অঞ্চলগুলিতে গড় বৃষ্টিপাত সমান তাদের কিন্তু মানচিত্রে একটা রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। সেই রেখাটাকে আমরা কি বলবো বলতো? না, সমবর্ষণ রেখা। 8 দাগ কি রয়েছে দেখো, যে স্লিট কি? স্লিট হলো কিন্তু এক ধরনের অধঃক্ষেপণের উদাহরণ। কি স্লিট? জলকণা আর হচ্ছে তুষারকণার আংশিক যে মিশ্রিত রূপ, অর্থাৎ জল আর তুষারের যে মিলিত আংশিক রূপ, তাকে আমরা কি বলবো বলতো? স্লিট বলবো, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে মুখস্থ করবে, সবগুলোই কিন্তু প্রায় পরীক্ষায় আসে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। সকলে খুব খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।